আজকের এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনাদের মনে কিছুটা হলেও কিউরিওসিটি জেগেছে, আর সেখান থেকে আপনারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন। আমার চেষ্টা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে কিউরিওসিটিটা তৈরি হয়েছে আজকের ভিডিওর থাম্বনেল দেখে সেটা দূর করে দেওয়ার জন্য। থাম্বনেলে যে জিনিসটা আপনারা দেখেছেন এটা 100% ঠিকই দেখেছেন, এবং অবশ্যই এর পেছনের একটা যুক্তি আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন যাদের নতুন ক্যামেরা কেনার মতন সামর্থ্য থাকে না, বাট একটা ডিএসএলআর ক্যামেরার তাদের অনেক স্বপ্ন থাকে। আমি আপনাদের সাথে বেশ কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে দেখেন আপনার অনেক অত্যাধুনিক গ্যাজেট আছে, একদম হাই প্রফেশনাল যত ইনস্ট্রুমেন্ট সব কিছু আছে ফটোগ্রাফির জন্য, বাট আপনার এই স্কিলটা সেরকম ডেভেলপ হয়নি, অর্থাৎ আপনি ভালো ছবি তুলতে পারেন না। তাহলে আপনাকে যত দামি ক্যামেরাই দেওয়া হোক না কেন, যত দামি ইনস্ট্রুমেন্টই দেওয়া হোক না কেন, আপনি কখনোই ভালো ছবি তুলতে পারবেন না। বাট আপনার স্কিলটা যদি ভালো থাকে, ছবি তোলার যে অভিজ্ঞতা সেটা যদি থাকে, তাহলে আপনি নর্মাল একটি ক্যামেরা দিয়েও ভালো ভালো ধরনের ছবি আপনি সেই ক্যামেরার কাছ থেকে আউটপুট নিতে পারবেন। এটা বলার পেছনের কারণটা কি? অভিজ্ঞতা। সাপোজ একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একটা কাজ আমরা যখন কোনো শ্রেণীতে পড়ি কিংবা কোনো ক্লাসে যখন আমরা পড়াশোনা করি, আমরা কিন্তু পরীক্ষার আগে বেশ কয়েকবার আমাদের সিলেবাস রিভিশন দেয়। এটা দেওয়ার পেছনে কারণটা কি? কারণ আমি যখন একটা জিনিস বারবার করব তাতে কি হবে, আমার ওই জিনিসটা সম্বন্ধে ভালো অভিজ্ঞতা হবে এবং ওই বিষয়টা সম্বন্ধে আমার একটা ধারণা হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। সেম একইভাবেও ছবি তোলার ক্ষেত্রে, ভিডিও করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা সবচাইতে বেশি কাজ করে। আপনি যদি নাই জানেন যে কোন দিকে লাইট অ্যাঙ্গেলটা ধরলে, কোন দিকে ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরলে, কোন জায়গায় ফোকাস করলে, আপনার সাবজেক্টকে কিভাবে কোন অ্যাঙ্গেলে ধরলে কিংবা কোন অ্যাঙ্গেলে তাকে দাঁড়া করালে, কোন অ্যাঙ্গেলে তাকে রাখলে ছবিটা সুন্দর আসবে, ভিডিওর ভালো একটা আউটপুট পাওয়া যাবে, এই জিনিসগুলো কিন্তু একদিনে হয় না। এটা ডে বাই ডে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হয়। তো এখন আপনার তো ক্যামেরা কেনার মতন সামর্থ্য নেই, কী করবেন? আমার পরামর্শ থাকবে, যদি আপনি নতুন অবস্থায় থাকেন, একদমই নতুন, ক্যামেরা চালাতে পারেন না, দেখবেন আমাদের আশপাশে অনেকেই আছে যে ডিএসএলআর ক্যামেরা ভাড়া দেয়। যদি আপনার সেই রকম সামর্থ্য না থাকে ক্যামেরা কেনার মতো, তাহলে আপনি প্রথম দিকে একটা ক্যামেরা ভাড়া নেন, তার সাথে একটা কথাবার্তা বলে, যদি সে 24 ঘন্টায় এত টাকা চার্জ দেয়, তা আপনি 24 ঘন্টার দরকার নেই, আপনি 6 ঘন্টার জন্য ক্যামেরাটা নেন। তাকে বলেন যে যেহেতু 24 ঘন্টায় তুমি এত চার্জ নাও, যেহেতু আমি 6 ঘন্টা নিব, তো 1/4 টাকা তুমি আমার কাছ থেকে নাও। তাকে যদি এই জিনিসটা বুঝিয়ে বলেন, তাহলে সে অবশ্যই কিছুটা আপনাকে কনসিডার করবে। আপনি ক্যামেরাটা ভাড়া নেবেন, ক্যামেরাটা ভাড়া নিয়ে আপনি অটো মোডে ওই 6 ঘন্টা অনবরত আপনি ছবি তুলবেন। এটার পেছনে কারণটা কি? আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে এই যে আপনি আপনার ক্যামেরা কিনতে হচ্ছে না, আপনার 35,000, 40,000, 50,000 টাকা দিয়ে খরচ করে আপনার ক্যামেরা কিনতে হচ্ছে না। আপনি ভাড়া ক্যামেরাটাই নেই, ক্যামেরা চালিয়ে আপনার হাতটাকে অনেকটা অভ্যস্ত করে ফেললেন। এরপরে আপনি আবার আরেকদিন ওই ক্যামেরাটা ভাড়া নেন, 12 ঘন্টার জন্যই ভাড়া নেন। ভাড়া নিয়ে এবার আপনি অটো মোডে না, ম্যানুয়াল মোডে ছবি তুলবেন। ম্যানুয়াল মোডে ছবি তোলার আগে আপনি ইউটিউবে যান, বিভিন্ন ওয়েবসাইটে যান, এগুলো রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আপনারা দেখতে পাবেন, ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, আমাদের এই চ্যানেলেও ভিডিও আছে যে ম্যানুয়াল মোডে কীভাবে ছবি তুলবেন। আউটডোরে আপনার কত আইএসও রাখতে হবে, কত অ্যাপারচার রাখতে হবে, কত শাটার স্পিড রাখতে হবে, ইনডোরে আপনার কত আইএসও রাখতে হবে, কত শাটার স্পিড রাখতে হবে, কত অ্যাপারচার রাখতে হবে। এই তিনটার কম্বিনেশন যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ছবি তুলতে পারবেন। এছাড়াও এক্সট্রা আরও কিছু জিনিস আছে যেগুলো আপনার ছবি তোলার ক্ষেত্রে, আপনি যখন ছবি তুলতে যাবেন তখন আপনি আস্তে আস্তে জিনিসগুলো অভ্যস্ত করতে পারবেন। ডে বাই ডে আপনি যখন একের পর এক এই কাজগুলো করতে থাকবেন, আপনি মাসে একবার করে ক্যামেরা ভাড়া নেন। আপনি যদি কোনো জব করে থাকেন কিংবা কোনো কাজ করে থাকেন, মাসে একবার ক্যামেরা ভাড়া নেন, 24 ঘন্টার জন্যই ভাড়া নেন। মাসা ভাড়া নিয়ে আপনি ক্যামেরাটা চালানো শিখেন। আস্তে আস্তে ডে বাই ডে দেখবেন আপনার ক্যামেরা চালানোর অভিজ্ঞতা ইমপ্রুভ হচ্ছে। আপনি যখন একটা ক্যামেরা ভাড়া নেবেন, তখন কিন্তু আপনার ছবি তোলার কোনো বাধ্যবাধকতা থাকবে না যে আপনি 100 ছবি তুলতে পারবেন না, 500 ছবি তুলতে পারবেন না, কোনো শাটার কাউন্ট শেষ হয়ে যাবে, এরকম কোনো টেনশন থাকবে না। বাট এতটুকু খেয়াল রাখবেন যাতে ক্যামেরাটা নষ্ট না হয়। এই দিকে খেয়াল রেখে আপনি যদি অনবরত ছবি তোলেন, যার কাছ থেকে ভাড়া নিচ্ছেন সে আপনাকে বলবে না যে তুমি 500 ছবি তুলবা, 600 ছবি তুলবা, 1000 ছবি তুলবা, এর বেশি ছবি তুলতে পারবা না। এরকম আপনাকে কোনো বাধ্যবাধকতা দিবেন। আপনি অনবরত ছবি তুলবেন, যে কোনো জায়গার ছবি তুলবেন। আপনি বাইরে বের হন,
রাস্তাঘাটে যখন যে জায়গায় পেতেছেন আপনি ছবি তোলেন। ছবি তুলে তুলে আপনার হাতটাকে পাকা করবেন। এতে কি হবে, আপনি যখন ম্যানুয়াল মোডে ছবি তুলতে যাবেন, প্রফেশনাল কাজে যাবেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে। ডে বাই ডে আপনি আস্তে আস্তে দেখা যাবে যে আপনার কাজটা ইমপ্রুভ হচ্ছে। আপনার কিন্তু ক্যামেরা কিনতে হচ্ছে না, আপনি ভাড়া ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ক্যামেরা চালানো শিখে ফেলতেছেন। আপনি যখন প্রফেশনে যাবেন শুরু অবস্থায়, আপনার তো এখন ক্যামেরা লাগবে, কি করবেন? ক্যামেরা তো কেনার মতন সামর্থ্য নেই। আপনি একটা ভাড়া ক্যামেরা নেন, ভালো দেখে প্রফেশনাল একটা ভাড়া ক্যামেরা নেন, এনে কাজ করেন, সেখান থেকেও কিন্তু আপনি বেনিফিট পাবেন। আমি যখন ক্যামেরা চালানো শুরু করেছিলাম প্রফেশনালভাবে, আমার তো তখন ক্যামেরা ছিল না, আমি আরেকজনের আন্ডারে কাজ করতাম, তার ক্যামেরা চালাতাম। আজকে আমার নিজের ক্যামেরা আছে, আমি আরেকজনের ক্যামেরা চালাতাম, আরেকজনের আন্ডারে আমি কাজ করতাম, সেখান থেকে কাজ শিখে শিখে আস্তে 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 আমি একটা জায়গায় এসেছি, এখন নিজের ক্যামেরা হয়েছে। তো প্রথম দিন থেকেই যে আপনার ক্যামেরা লাগবে, ক্যামেরা ছাড়া আপনি ক্যামেরা শিখতে পারবেন না, ক্যামেরা চালাতে পারবেন না, এটা একদমই ভুল ধারণা। আপনি ক্যামেরা ভাড়া নেন, বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন ওয়েতে বিভিন্ন সোর্সে তারা ক্যামেরা ভাড়া দেয়। শুধু এতটুকু কন্ডিশন যে ক্যামেরা যখন ভাড়া নেবেন সেটার দিকে একটু যত্নবান হবেন, যাতে নষ্ট না হয়ে যায়। ছবি তুলেন, অসংখ্য ছবি তোলেন, যত মনে চায় ছবি তোলেন, আপনার যে কতক্ষণ সময় নিছেন সময় অনুযায়ী আপনি ছবি তুলতে থাকেন। এটা না যে ওখান থেকে ওই ছবিগুলো আপনাকে আপনার ক্লায়েন্টকে দিতে হবে, আপনার ক্লায়েন্টকে বুঝাই দিতে হবে ছবিগুলো, যে এই ছবিগুলো এরকম, এই ছবিগুলো এরকম, আপনার খারাপ হয়েছে ভালো হয়েছে এর জন্য আপনার কোনো জবাব দিয়ে করতে হবে না। আপনি ছবি তুলতে থাকবেন, দেখবেন একসময় আপনার হাত পাকা হয়ে গেছে, আপনি তখন নিজে বুঝতে পারবেন যে আপনার কোন ছবিটা ভালো হয়েছে, কোন ছবিটা ভালো হয় না, আপনি তখন বাছাই করতে পারবেন যে এই ছবিগুলো ভালো হয়েছে। তাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রথম অবস্থায় হলে আপনার ক্যামেরা কিনেই যে আপনার ক্যামেরা চালানো শিখতে হবে এমন ধারণা একদমই রাখবেন না। আপনি যদি ক্যামেরা কেনার মতন সামর্থ্য না থাকে, আপনি ভাড়া নিয়ে ক্যামেরা চালান। যেরকম বললাম যে মাসে আপনি একবার ক্যামেরা ভাড়া নেন, ভাড়া নিয়ে ক্যামেরা চালাতে থাকেন, ক্যামেরা চালানো শিখেন, আপনার স্কিলটা ডেভেলপ করেন। আপনি যখন একদম প্রফেশনাল অভিজ্ঞ হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি নর্মাল ক্যামেরা দিয়েও ভালো ভালো ছবি তুলতে পারতেছেন। আমি যেরকম শুরুতে আপনাদেরকে বলেছি যে স্কিলটা ডেভেলপ করাই হচ্ছে মেন কাজ। যদি ক্যামেরা কিনে করতে পারেন তাহলে বেস্ট, নিজের ক্যামেরা দিয়ে করলে একটা অন্যরকম সুবিধা থাকে, আর অন্যের ক্যামেরা দিয়ে করলে সেরকম সুবিধা থাকে না। বাট অসুবিধা যে আপনি পাচ্ছেন সেখানে কিন্তু আপনি বেশ কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন সেই ক্যামেরা যখন আপনি ভাড়া নিচ্ছেন, এক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, যে জিনিসটা বলার চেষ্টা করলাম, আপনাদের সহযোগিতা করবে। ক্যামেরা কিনেই নতুন অবস্থায় আপনার ছবি তুলতে হবে, ছবি চালানো আপনার ক্যামেরা চালানো শিখতে হবে, এটার দরকার নেই। আপনার যদি ক্যামেরা কেনার মতো সামর্থ্য থাকে তখন কিনেন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে ক্যামেরা ভাড়া নিয়ে আপনারা চালানো শিখেন। আগে ক্যামেরার নিজের মধ্যে একটা আয়ত্ত নেন, তখন আপনি ক্যামেরা কিনেন। আপনার যদি ভালো একটা ক্যামেরা কেনার মতন সামর্থ্য হয়ে যায় তখন আপনি একটা ভালো ক্যামেরা কিনলেন। অল্প টাকায় কখনোই খারাপ ধরনের ক্যামেরা কিনবেন না। ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই নিজের প্রতি যত্নবান হবেন। ধন্যবাদ।